চব্বিশের বিপ্লব বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা পকেটে পুরে নিরাপদ এক্সিট নিলেন তথাকথিত মাস্টারমাইন্ড মাহফুজ আলম। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন যে সাধারণ ছাত্ররা বুলেটের সামনে বুক পেতে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিল, আজ তাদেরই অবদান ব্যবহার করে আখের গুছিয়ে লোকচক্ষুর আড়ালে চলে গেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা। পুরনো সহযোদ্ধাদের উপর হামলা হলে মাহফুজকে দেখা যায় না, কিন্তু অন্তরালে তিনি হঠাৎ হঠাৎ এমন কথা বলে ওঠেন যাতে মনে হয় আওয়ামী লীগের পুরনো শেখানো বয়ানকেই আবার রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চাইছেন তিনি। মাহফুজ আলমের আসল সত্যটা কি আপনি জানেন? আজকের ভিডিওতে চব্বিশের সেই তথাকথিত রূপকারের এমন কিছু হারির খবর ফাঁস করা হবে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন দর্শক। একটু পেছনের দিকে তাকান। 2024 সালের সে উত্তাল দিনগুলোর কথা আপনার মনে আছে? রাজপথে যখন স্বৈরাচারের টিয়ার শেল আর গুলির সামনে সাধারণ ছাত্ররা লড়াই করছিল, তখন কিন্তু মুখকে রাতারাতি মাস্টার মাইন্ড আর বিপ্লবের নায়ক বানিয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল। হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশের মঞ্চে মাহফুজ আলমকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে ঘোষণা দিয়েছেন। দেশ থেকে শুরু করে দেশে বিদেশের সবাই যাদের বাহবা দিল, তাদেরই একজন হলেন এই মাহফুজ আলম। বিপ্লব শেষে ক্ষমতার মসনদে বসলেন তারা। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মাহফুজ আলম। কিন্তু তারপর পদ পাওয়ার পর কয়েকদিন বড় বড় বুলিও আওড়ালেন। এরপর জাতীয় সংসদ নির্বাচনের সামনের পথ ছেড়ে পদও দাঁড়ালেন, আর একেবারে নিশ্চুপ হয়ে অন্তরালে চলেও গেলেন। জুলাই অভ্যুত্থানের পর 2 বছর পেরিয়ে গেছে। বিএনপি এসেছে ক্ষমতায়। বর্তমানে 24-এর আন্দোলন থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাদের উপর দেশের বিভিন্ন জায়গায় মামলা হামলা চালানো হচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারির মতো নেতাদের পিটিয়ে রক্তে ভাসিয়ে দেওয়া হচ্ছে। যাদের সাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিলেন মাহফুজ আলম, সেই সহযোদ্ধারা আজ মার খাচ্ছে। কিন্তু আশ্চর্য হলেও সত্য, আমাদের এই মাস্টার মাইন্ডের মুখে একটিও শব্দ নেই। না তার ফেসবুক পেজে কোনো প্রতিবাদ আছে, না তিনি রাজপথে নেমেছেন। কেন এই সুবিধাবাদী নীরবতা? অনেকে রসিকতা করে বলেন, দিনের আলো ফোটার পর চামচিকা যেমন গহীন অন্ধকারে আশ্রয় নেয়, মাহফুজ আলমও ঠিক তেমন ক্ষমতা আর টাকার পাহাড় বানিয়ে সুশীল সেজে অন্ধকারে লুকিয়ে আছেন। আরও একটি বড় প্রশ্ন, তারই চুপ করে থাকা। 24-এর বিপ্লব পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক দল ও সামাজিক ন্যারেটিভ তৈরি করার অন্যতম প্রধান কারিগর বলা হতো মাহফুজ আলমকে। দাবি করা হতো তিনি নাকি নতুন বাংলাদেশের নতুন দর্শনের জন্মদাতা। অথচ আজ যখন পুরো দেশ এক রাজনৈতিক অনিশ্চয়তার অস্থিতিশীলতার মুখে দাঁড়িয়ে, যখন বিপ্লবীদের আত্মত্যাগ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তখন তার এই চিন্তাশীল মাথায় কোনো সমাধান নেই। নীতি নৈতিকতা আর দেশ পুনর্গঠনের বড় বড় থিওরি দেওয়া এই মাস্টার মাইন্ড আজ একটি শব্দ কেন উচ্চারণ করতে পারছেন না? তবে কি তার সেই দার্শনিক বয়ানগুলো ছিল শুধুই ক্ষমতার চেয়ারে বসার সিঁড়ি? মাহফুজ আলমের নীরবতা জনমনকে আজ প্রশ্ন করায়। যাদের ভরসায় লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল, তারা কি তবে কেবল নিজেদের ক্ষমতা, পদ, পদবি আর ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্যই 24-এর বিপ্লবকে ব্যবহার করেছিল? না হলে আজ যখন রাজপথে একের পর এক জুলাইয়ের সহযোদ্ধারা রক্তাক্ত হচ্ছে, যখন তাদের হাড় মাংস এক করে দেওয়া হচ্ছে, তখন মাস্টারমাইন্ড মাহফুজ আলম কোথায়? তিনি কেন চুপ? এবার আসি সবচেয়ে বড় বিপজ্জনক প্রশ্নে। মাহফুজ আলম কি আসলেই জুলাই বিপ্লবের লোক, নাকি ভেতরে ভেতরে তিনি আওয়ামী লীগেরই গোপন রক্ষক? ঘটনার সূত্রপাতটা খেয়াল করুন তো। নির্বাচনের ঠিক আগে যখন তরুণদের দল এনসিপি রাজনৈতিক কৌশলের কারণে জামায়াতে ইসলামের সাথে জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিল, ঠিক তখনই মাহফুজ আলম প্রকাশ্যে এসে ফোঁস করে উঠলেন। তিনি সরাসরি বার্তা দিলেন জামায়াতের সাথে জোট করা নাকি এনসিপির ভুল সিদ্ধান্ত এবং তিনি এমন কোনো প্রক্রিয়ার সাথে নেই। একটু ভেবে দেখুন তো, একই বয়ান, এই একই রাজনৈতিক তো গত 15 বছরে কারা গিয়ে এসেছে? উত্তরটা খুব সহজ, আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের প্রত্যেক বয়ানে কোনো কারণ ছাড়াই জামায়াতকে ভিলেন সাজাতে চেয়েছে। আর ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ সব সময় চেয়েছে 24-এর ঐক্য ভেঙে দিতে, ডান আর বামপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করতে।
আর ঠিক সেই জায়গাটাই আজ নিজের হাতে নিয়েছেন মাহফুজ আলম। জামাত বিদ্বেষীর দোহাই দিয়ে তিনি তরুণদের মূল শক্তিকে একা করে দিলেন। তিনি প্রমাণ করে দিলেন বিপ্লবের চাদর গায়ে জড়িয়ে থাকলেও তার মস্তিষ্কে চলছে সেই পুরনো আওয়ামী লীগের চাল। তিনি চান না বিপ্লবীরা এক হয়ে শক্তিশালী হোক, কারণ বিপ্লবীরা এক হলে তো ছদ্মবেশীদের রাজনীতি বন্ধ হয়ে যাবে। কাজের বেলায় কিছু নেই, সোশ্যাল মিডিয়ায় বিষেধাগার করতে মাহফুজ আলমের জুরি মেলা ভার। সম্প্রতি ফেসবুকে তিনি এক অদ্ভুত বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। তিনি ২৪-এর বিপ্লবীদের কটাক্ষ করে বলেন তারা নাকি জুলাইয়ের কুস্তিগির। তিনি হুঙ্কার দিয়ে বলেন নিজস্ব মপ না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না। শুধু তাই নয়, তিনি বিপ্লবী বাহিনীকে ডানপন্থী আর বামপন্থী এই দুই ভাগে ভাগ করার গভীর চক্রান্তে মেতেছেন। তিনি বলতে চান ডানের দলে বামদের জায়গা হবে না, আর বামদের দলে ডানদের জায়গা হবে না। আহা, কি সুন্দর ভাগ করার মাস্টার প্ল্যান! যে ২৪-এ হিন্দু মুসলিম ডান বাম সব মানুষ এক হয়ে স্বৈরাচার তাড়িয়েছিল, সেই ২৪-এর বিপ্লবীদের মধ্যে বিভাজন তৈরি করে এখন কোন পকেট ভারীর খেলা খেলছেন এই মাহফুজ আলম? আহা, কি সুন্দর ভাগ করার মাস্টার প্ল্যান! যে ২৪-এ হিন্দু মুসলিম ডান বাম সব মানুষ এক হয়ে স্বৈরাচারকে তাড়িয়েছিল, সেই ২৪-এর বিপ্লবীদের মধ্যে বিভাজন তৈরি করে এখন কোন পকেট ভারী করার খেলা খেলছেন মাহফুজ আলম? তার বক্তব্যের অর্থ দাঁড়ায় বিপ্লবীদের নিজেদের মধ্যে মারামারি এখন এমন পর্যায়ে পৌঁছে যাবে যা নাকি শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথকে সুগম ও অনিবার্য করে তুলবে। প্রিয় দর্শক, কথার গভীরতা বুঝুন। এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, এটা হলো রাজনৈতিক ব্ল্যাকমেইল। তিনি মূলত ভয় দেখাচ্ছেন আর আড়ালে আবডালে বসে বসে হেসে হেসে উল্লাস করছেন। তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন যাতে বিপ্লবীরা নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়ে যায়, আর সুযোগ বুঝে পুরানো স্বৈরাচার আবার বাংলার মাটিতে চেপে বসে। অনেকে হয়তো প্রশ্ন করবেন, মাহফুজ আলম কেন এমন করছেন? কেন তিনি আজ বিপ্লবীদের ছেড়ে আওয়ামী লীগের বয়ানের দিকে ঝুঁকছেন? সোজা হিসেব হলো টাকা আর পাওয়ার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার চেয়ারে বসে ২৪-এর আবেগকে পুঁজি করে কোটি কোটি টাকা কামানোর শেষ। যে রাজপথের সাধারণ ছেলেরা আজ না খেয়ে রাজনীতি করছে, তাদের রক্তের দামে মাহফুজ আলমের ভাগ্যের চাকা ঘুরে গেছে। পদ পদবি উপভোগ করা শেষ। এখন আর দেশের জনগণ কিংবা শহীদদের পরিবারের কথা চিন্তা করার সময় তো তার নেই। যার পকেটে জমা হয় টাকা, তার কাছে নাকি জনতা ছাইপাস হয়ে যায়। ক্ষমতা ভোগ আর আখের গুছিয়ে নেওয়ার পর এখন মাহফুজ আলমের দরকার নিরাপদ রাজনৈতিক আশ্রয়। আর সেই নিরাপদ আশ্রয় পেতেই তিনি হয়তো ভেতরের কোনো শক্তির সাথে আতাত করে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবেশ তৈরি করছেন। সহযোদ্ধারা হাসপাতালে কাতরাচ্ছে, দেশে হাজারো সমস্যা, আর আমাদের সাবেক তথ্য উপদেষ্টা ফেসবুক স্ক্রিনে বসে কুস্তিগির ডেকে মজা নিচ্ছেন। ২৪-এর শহীদদের আত্মার সাথে এর চেয়ে বড় বেইমানি আর কি হতে পারে? এখানেই শেষ নয়, আরও একটি গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর থেকে ২৪-এর জুলাই গণহত্যার অনেক চাঞ্চল্যকর ডিজিটাল তথ্য, ভিডিও প্রমাণ এবং আন্তর্জাতিক ডকুমেন্টেশন নিয়ে কাজ করার সুযোগ হয়েছে মাহফুজ আলমের। কিন্তু পদ ছাড়ার পর সেই স্পর্শকাতর তথ্যগুলো নিয়ে এত নীরবতা কেন? তিনি কি সেই গুরুত্বপূর্ণ ডিজিটাল নথি ও প্রমাণগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করেছেন, নাকি বিশেষ কোনো রাজনৈতিক দর কষাকষির জন্য সেগুলোকে অন্তরালে চেপে বসেছেন? জুলাইয়ের প্রামাণ্য দলিলগুলো প্রকাশের ক্ষেত্রে তার এই নিষ্ক্রিয়তা কিন্তু সাধারণ জনতার মনে প্রশ্নকে আরও বাড়িয়ে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, এখন আর চুপ করে বসে থাকার কোনো সময় নেই। ২৪-এ আমরা কিন্তু কোনো একক ব্যক্তি বা তথাকথিত মাস্টার মাইন্ডের কথায় রাজপথে নামিনি। নেমেছিলাম দেশের স্বাধীনতার জন্য, বৈষম্যহীন বাংলাদেশের জন্য। মাহফুজ আলমের মতো সুযোগ সন্ধানী বিপ্লবীরা আবেগ বিক্রি করে হয়তো নিজের পকেট ভারী করতে পেরেছে, পথ হাতিয়ে নিতে পেরেছে, কিন্তু এই ২৪-এর সচেতন জনগণ তাদের আসল রূপ চিনে ফেলেছে। এখন আর কাউকে গাদ্দারি করার সুযোগ দেবে না জনগণ। যাদের রক্তের উপর ভর দিয়ে মাহফুজ আলম আজ বড় বড় কথা বলেন, সেই বিপ্লবীদের ধ্বংস করে আওয়ামী বয়ান তুলে ধরাকে আপনি কি বলবেন? সুবিধাবাদী চরিত্র নাকি চরম বিশ্বাসঘাতকতা? মাহফুজ আলমের এই বিতর্কিত অবস্থান নিয়ে আপনার কি মতামত? তিনি কি সত্যি বিপ্লবের টাকা কামিয়ে কেটে পড়েছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান।